আমাদের মাদক জঙ্গিবাদ ও নৈতিকতার অবক্ষয় রোধ শীর্ষক সেমিনার আশরাফ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত সেমিনারের প্রধান অতিথি মোহাম্মদ জিয়াউল হক, তাকে তার সংক্ষিপ্ত বক্তব্য পেশ করার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি। আশরাফ ফাউন্ডেশনের আয়োজনে আজকের এই খুব চমৎকার একটি সেমিনার, যার শিরোনাম হচ্ছে মাদক জঙ্গিবাদ ও নৈতিকতার অবক্ষয় রোধ শীর্ষক। আমি আসার পরে আমাদের দুজন বিদগ্ধ ইসলামিক স্কলার অনেক বিস্তৃত পরিসর আলোচনা করেছেন। আমি ওখানে বসে থেকে মন্ত্রমুগ্ধের মতো বলা যেতে পারে, এত জ্ঞানগর্ভ আলোচনা। আপনারা নিশ্চয়ই এই আলোচনাটা গ্রহণ করেছেন। আমার মনে হয় আমি আসার আগেও অনেকে বক্তব্য রেখেছেন। আমাদের বর্তমানে যে সমস্যাটি, রাষ্ট্র যে সমস্যাটিকে ফেস করছে প্রতিনিয়ত, আমাদের উন্নয়ন এবং অগ্রগতিকে যে জটিল সমস্যা একেবারে রুদ্ধ করে দিচ্ছে। অর্থাৎ স্বাধীনতার এই 50 বছর পরে এসে আমরা যখন আরও অনেক দূর যেতে পারতাম, সেই যাওয়ার গতিকে যে সমস্যাগুলো একেবারে স্তব্ধ করে দিচ্ছে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আজকে এখানে করে আলোচনা হচ্ছে। তা আমি কৃতজ্ঞতা প্রকাশ করব আজকের এই যে সুন্দর একটি অনুষ্ঠান যারা আয়োজন করেছেন তাদেরকে, এবং আমি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করব যে এরকম একটি অনুষ্ঠানে আমাকে আপনারা দাওয়াত করেছেন। আমি বিশেষ করে মাধ্যমিক শিক্ষা নিয়ে কাজ করতে গিয়ে 8টি ডিস্ট্রিক্টে আমাকে প্রতিনিয়ত ছুটে বেড়াতে হয়। প্রতিনিয়ত আমি 3 দিন অফিস করি, আর প্রায় বলা যেতে পারে শুক্রবারটা মোটামুটি বাসায় থাকতে পারি, শনিবারের জন্য আমাকে মাঠে থাকতে হয়। তো আজকের এই মাদক নিয়ে যে সমস্যাটি একেবারে প্রান্তিক পর্যায়ে এটি শুধুমাত্র গরিব বা ধনী বলে না, হ্যাঁ, যে কোনো পরিবারের ভিতরে কিন্তু আজকে রীতিমতো একটা অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। আপনারা দেখবেন ঠিক আজ থেকে কয়েকদিন আগে আমাদের ফেসবুকে বিষয়টি ভাইরাল হয়েছে। দেখবেন যে একজন বাবা, তিনি আমার মনে হয় 60 বা 60 ঊর্ধ্ব, 65 বা 70 বছর বয়স্ক, তিনি তার নিজ সন্তানকে হত্যা করেছেন। আপনারা দেখেন, খুব হৃদয় বিতরক একটা দৃশ্য, কিন্তু নিজ সন্তানকে। তো আমি যখন প্রথমে এই বিষয়টি আমার এতে আসলো, আমি চিন্তা করছিলাম যে একজন বাবা তার সন্তানকে হত্যা করতে পারে, এটা কি সম্ভব? কিন্তু যখন বিস্তৃত পরিসরে টোটাল ভিডিওটা দেখলাম, এবং ওই বাবা, তাকে যখন সাংবাদিকরা প্রশ্ন করলেন যে আপনি কি অনুভব করছেন, এটি কেন ঘটলো, তো তিনি বলছেন যে হ্যাঁ, আমি হত্যা করেছি, কারণ আমার সামনে আর কোনো বিকল্প ছিল না। ওই সন্তান কিন্তু কিছুক্ষণ আগে তাকে হত্যা করার ওই সন্ধ্যাতে বা তার পরবর্তীতে তার মাকে জমি বিক্রি করতে হবে, তুমি আমাকে টাকা দাও, কারণ সে পুরোপুরি নেশাসক্ত। তো প্রতিনিয়ত মাকে নির্যাতন করে, পরিবারকে নির্যাতন করে, বাবা সহ্য না করতে পারে কিন্তু ওই সন্তানকে হত্যা করেছে। আপনি চিন্তা করেন যে কত কষ্ট হলে বা পরিস্থিতি কোন পর্যায়ে গেলে বাবা বাধ্য হয়েছে তার নিজ সন্তানকে হত্যা করতে। এটির জন্য কিন্তু একেবারেই মূল কারণ হচ্ছে এই মাদক। আপনার দেখবেন, আমার প্র্যাকটিক্যালি আমি যখন কলেজে পড়তাম, আমার শিক্ষক ছিলেন নজরুল ইসলাম স্যার, সিটি কলেজের প্রফেসর, ফুল প্রফেসর, কিন্তু সেই স্যারকে তার সন্তান হত্যা করেছিল। পরে এটা প্রমাণিত হয়েছে, এবং তার পিছনে কিন্তু ছিল এই মাদকের একটা ব্যাপার। আপনারা আরও দেখবেন যে ঐশী বলে একটা মেয়ে, আপনারা অনেকে জানেন যারা খোঁজ খবর রাখেন, ঐশী তার বাবা মাকে হত্যা করেছিল। তো তার বাবা মা ডিবির পুলিশ অফিসার, কিন্তু ডিবির অফিসার। আমার ওই যে উনি বলছিলেন খুব সুন্দরভাবে, আমি সত্যি বলতে কি যে আমি অনেক আলোচনা শুনেছি, আমার সৌভাগ্য হয়েছে, কিন্তু এত সুন্দরভাবে এই দুজন ব্যক্তি কথা বলে গেলেন আপনাদের সামনে, আমাদের সামনে, একেবারে আমাদের এই যে মূলগুলো, রুটগুলো, এই রুটগুলো কিন্তু উঠে আসছে। যে ঐশীকে তার বাবা মা অবাধে চলাফেরা করার সুযোগ দিয়েছিল, খোঁজ খবর রাখতো না। প্রচুর টাকা আছে, টাকা নিয়ে তারা খরচ করেছে। এই অতিরিক্ত টাকা কি করেছে, মেয়েটাকে কিন্তু ওই মাদকের দিকে নিয়ে গেছে।
পরিণামে কি দাঁড়ালো, একসময় কিন্তু ঐশী তার বাবা মাকে হত্যা করলো। তো উনি যেটা বলছিলেন যে আমরা যারা অভিভাবক, এটা আপনারা যারা আমার সামনে আছেন, আমি মাঝে মাঝে অভিভাবক সমাবেশে যাই, বিভিন্ন স্কুলগুলোতে যখন কথা অভিভাবকদের মতো তাদের কথাগুলো শুনি, তখন এই বিষয়গুলো কিন্তু উঠে আসে। তারা অত্যন্ত বুক ভরা বেদনা নিয়ে বলে যে আমি ব্যর্থ, বাবা হিসেবে ব্যর্থ, কারণ আমি সঠিক সময় আমার সন্তানকে আমি খোঁজ রাখতে পারিনি। তা আপনারা যারা আমার সামনে বসে আছেন, আপনার সন্তান কার সাথে চলে, কার সাথে মিশে, তার বিষয়ে আপনারা খোঁজ খবর নেবেন। অভিভাবকদের অভিব্যক্তিটা তারা কিন্তু অভিভাবকদের সামনে বলে। আমি কিন্তু আজকে, কারণ আমি ওনাদের মতো এত জ্ঞান গর্ব কথা বলতে পারবো না, আমি শুধু এটুকুই বলি আপনাদেরকে যে আপনাদের সন্তানদেরকে আপনারা অবশ্যই তারা কাদের সাথে মিশে, যে সঙ্গদোষ আমরা বলি না, সঙ্গদোষ সিলেবাস একটা কথা বলে না, তো নিঃসন্দেহে কিন্তু আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন যে কার সাথে মেশে। কারণ আমরা তো সীমান্ত এলাকায় বসবাস করি, এই সীমান্ত এলাকাতে কিন্তু মাদকের একটা প্রাপ্তির সহজলভ্যতা আছে। তো একটি সন্তান, অর্থাৎ যে শিশুটি আগামী দিনে জাতিকে নেতৃত্ব দেবে, সেই তো আমাদের রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাবে। সেই সন্তানকে যদি এই মাদকের কারণে ধ্বংস হয়ে যায়, তাহলে সে কিন্তু রাষ্ট্রের জন্য কী হয়, বোঝা হয়। তা আপনারা এই বিষয়গুলো খোঁজ খবর রাখবেন, যাতে আমাদের সন্তানটা ট্র্যাকে থাকে, ট্র্যাকলেস না হয়, তার জন্য বোঝা হয়ে না ওঠে। আর নৈতিকতার বিষয়গুলো তো বলেছেন, খুব সুন্দরভাবে উনি আলোচনা করেছেন। আসলে কথা বলতে গেলে ওই বিষয়গুলো, একই বিষয়গুলো আসবে। আমরা প্রত্যেকেই আমার খুব, যখন আমি স্কুলে পড়তাম, তো গোলাম মোস্তফা লিখে একটা বই ছিল বিশ্বনবী। আমি যখন রাতে ঘুমাতে যেতাম, বিশেষ করে আমার মূল পড়ার বাইরে যখন আমি ঘুমাতে যেতাম, ওই বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, তার থেকে কিছুটা অংশ কিন্তু সবসময় পড়তাম। মোটামুটিভাবে কিন্তু বইটা আমার এর ভিতরে আছে, আমার মাথার ভিতরে আছে। তো আপনি পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য আপনার 100টি বইয়ের দরকার নাই। আমি পরিষ্কারভাবে বলি, আপনি 100টি বই পড়েন আপনার জ্ঞানের সমৃদ্ধি, জ্ঞানের পরিসর বৃদ্ধি করার জন্য, কিন্তু একজন কমপ্লিট মানুষ হওয়ার জন্য, অর্থাৎ একজন আদর্শ মানুষ হওয়ার জন্য আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটি পড়লেই কিন্তু আর দ্বিতীয় কিছু লাগে না। পরিষ্কার, শুধুমাত্র এইটা। অনেকগুলো বই আছে, আপনি পড়েন, আপনি বিজ্ঞান পড়েন, আপনি অন্য কিছু পড়েন, কিন্তু একজন পরিপূর্ণ মানুষ হয়ে গড়ে ওঠার জন্য আমরা অবশ্যই আমাদের হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে জানবো, এবং সেখান থেকে কিন্তু আমরা আমাদের আগামী দিনে সুন্দরভাবে, সুষ্ঠুভাবে চলার যে বিষয়টি, সেই বিষয়টি সম্পর্কে আমরা পূর্ণাঙ্গ ধারণা পাবো। তো আমি আর বেশি কথা বলবো না, মাগরিবের আজান দেবে, আমাকে আপনারা আমন্ত্রণ জানিয়েছেন, আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর যে কথাগুলো আমাদের ইসলামিক যে বুজুর্গ ব্যক্তি তারা যেগুলো বললেন, আমরা আমাদের জীবনে সেগুলোকে বাস্তবায়ন করব। তো আল্লাহ আপনাদের প্রত্যেককে সুস্থ রাখুন, ভালো রাখুন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার এই আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহু খায়রাল জাযা প্রধান অতিথি জিয়াউল হক ভাইকে, আমাদের এই আসুফা ফাউন্ডেশন ও দাওয়া সেন্টার কর্তৃক আয়োজিত আজ সেমিনারের প্রধান অতিথিকে কয়েকটি বই উপহার দিচ্ছি আমরা। বইটি তুলে দেওয়ার জন্য আমাদের দুজন শায়েখকে অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ, আমরা